গল্পের শুরুটা হয় নিউ ইয়র্ক সিটিতে। এখানে কিছু বাচ্চা একটা অ্যাডভেঞ্চার গেম খেলছিল। গেমের নিয়মটা বেশ মজার। চারপাশে কিছু জিনিস লুকিয়ে রাখা হয়েছে আর কিছু ক্লু দেয়া আছে। এই ক্লুগুলো সমাধান করে যে লুকিয়ে রাখা জিনিসগুলো সবার আগে খুঁজে পাবে সে হবে এই গেমের উইনার। এই মেয়েটার নাম পাইলি। মেয়েটা যেমন চালাক তেমনই বুদ্ধিমান। সে এক নিমিষে সব ক্লু সমাধান করে লুকিয়ে রাখা জিনিসগুলো খুঁজে বের করে ফেলে, যার কারণে সে আর তার বন্ধুরা মিলে গেমটা জিতে যায়। এর পরের দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় পাইলির মা লিনা পাইলি আর তার বড় ভাই ইউভানকে নিয়ে হাওয়ে এসেছে। আসলে লিনার বাবা মানে পাইলিদের দাদুর শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। এরপরেই আমরা জানতে পারি পাইলির বাবা একজন আর্মি অফিসার ছিলেন, কিন্তু একটা যুদ্ধের সময় তিনি মারা যান। এদিকে পাইলি আর ইউভান সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ঝগড়া করতেই থাকে। তাই লিনা শেষমেশ দুজনকে বুঝিয়ে সুঝিয়ে একে অপরকে সরি বলিয়ে শান্ত করেন। ঝগড়া থামার পর তারা বের হয় তার দাদুকে খোঁজার জন্য। ইনি হলেন কিমো মানে পাইলি আর ইউভানের দাদু কিমো। কিমো মানুষটা একটু অন্যরকম, নিজের মতো বাঁচতে ভালোবাসেন। কেউ তার কাজে নাক গলান বা জ্ঞান দিক এটা তার একদম পছন্দ না। এদিকে পাইলি যখন চারপাশটা ঘুরে দেখছিল তখন তার চোখ পড়ে বাইরে দাঁড়িয়ে থাকা একটা পুরনো ভ্যানের উপর। কৌতূহল সামলাতে না পেরে সে ভ্যানের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে দেখে সেখানে পুরনো সব ছবি আর পেইন্টিং রাখা। আসলে এই সব জিনিসপত্র তার মা লিনার। জিনিসপত্রগুলো উল্টে পাল্টে দেখার সময় পাইলির হাতে একটা পুরনো ডায়েরি আসে। ডায়েরিটা ছিল মঙ্ক নামের এক ব্যক্তির। সবচেয়ে মজার ব্যাপার হলো সেই ডায়েরিতে একটা লুকিয়ে রাখা গুপ্তধনের কথা লেখা ছিল। পাইলি তো এমনিতেই অ্যাডভেঞ্চার গেম ভালো লাগে, তাই ডায়েরিটা দেখে সে পড়ার লোভ সামলাতে পারে না। কিন্তু ঠিক তখনই সেখানে কিমো নামে তার দাদুকে দেখে পাইলি ঘাবড়ে যায় এবং তাড়াহুড়ো করে ডায়েরিটা লুকিয়ে নিজের সাথে নিয়ে বাইরে চলে আসে। পাইলি যখন ডায়েরিটা নিয়ে পালাচ্ছিল তখন গ্যাসপার নামের একটা ছেলে তাকে দেখে ফেলে। গ্যাসপার আসলে ছিল কিমোর বেশ ভালো বন্ধু। সে প্রায় দাদুর সাথে দেখা করতে আসে। সে পাইলির হাতে ডায়েরিটা দেখে ফেললেও কিমো দাদুকে কিচ্ছু বলে না। এরপর তার তিনজন কিমো, গ্যাসপার আর পাইলি মিলে একটা মরে যাওয়া পাখিকে মাটিতে কবর দেয়। আসলে গ্যাসপার আর কিমো দুজনেই পশু পাখিদের ভীষণ ভালোবাসে। এরপর ওই বাড়িতে পাইলি তার বাবা মায়ের বিয়ের একটা পুরনো ছবি খুঁজে পায়। ছবিটা দেখে পাইলি আর তার মা দুজনেরই অনেক খুশি হয়ে যায়। রাতে পাইলি ঘরে বসে ভ্যান থেকে চুরি করে আনা সেই ডায়েরিটা পড়তে শুরু করে। সেখানে নাইট মার্চার্স নামের এক রহস্যময় আর্মির কথা লেখা ছিল। এমন সময় তার ভাই ইউভান ঘরে ঢুকে পড়ে আর পাইলিকে ডায়েরি পড়তে দেখে ফেলে। আশ্চর্যের বিষয় ইউভান এই নাইট মার্চার্সদের ব্যাপারে আগে থেকেই জানতো। পাইলি যখন তাকে জিজ্ঞেস করে তুই এদের ব্যাপারে কি জানিস, তখন ইউভান বলে যে নাইট মার্চার্সরা হলো এই হাওয়াই দ্বীপের রক্ষাকর্তা আত্মা। এখানকার মানুষের বিশ্বাস রাতে যদি কখনো নাইট মার্চার্সদের দেখে ফেলে তবে ভুলেও যেন তাদের দিকে না তাকায়, কারণ ভুল করেও যদি কেউ একবার তাকায় তাহলে মোমবাতি যেমন গলে শেষ হয়ে যায় ওই মানুষটাও ঠিক সেভাবে হাওয়া হয়ে যায়। ভাইয়ের মুখে এই কথা শুনেই তো পাইলি বেশ অবাক হয়ে যায় এবং একই সাথে ভয়ও পায়। পরদিন সকালে পাইলি আর ইউভান আড়ি পেতে তাদের মা আর দাদুর কথা শুনে ফেলে। তারা জানতে পারে তাদের দাদুর আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে ট্যাক্স জমা দিতে না পেরে এখন তার এই বাড়িটাই বিক্রি করে দিতে হবে। ঠিক এরই মাঝে গ্যাসপার পাইলিকে খুঁজতে খুঁজতে তাদের বাড়িতে আসে, কিন্তু সেখানে তার দেখা হয় ইউভানের সাথে। গ্যাসপার যখন ইউভানকে জিজ্ঞেস করছিল যে পাইলি কোথায়, ঠিক তখনই ইউভানের নজর যায় গ্যাসপারের পেছনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটির নাম হানা। সে গ্যাসপারের বন্ধু। হানাকে প্রথম দেখাতেই ইউভান তার প্রেমে পড়ে যায়। অন্যদিকে পাইলি আবার মন দিয়ে সে ডায়েরিটা পড়ছিল। ডায়েরিতে মঙ্ক লিখেছিল যে সে এবং তার সঙ্গীরা মিলে একটা বিশাল সোনার গুপ্তধন লুকাতে যাচ্ছে। ঠিক তখনই সেখানে গ্যাসপার চলে আসে আর জিজ্ঞেস করে তুমি কি পড়ছো, এটা কিসের ডায়েরি। তখন গ্যাসপার জানতে পারে যে এটা মঙ্কের ডায়েরি। নামটা শোনা মাত্রই গ্যাসপার চমকে ওঠে, কারণ মঙ্ক আর তার হারিয়ে যাওয়া গুপ্তধনের গল্প পুরো হাওয়াই দ্বীপে ভীষণ বিখ্যাত। গ্যাসপারও কৌতূহলী হয়ে বলে কি লেখা আছে এতে। পাইলি তখন ডায়েরি দেখে গল্প বলা শুরু করে। সে বলে বহু বছর আগে স্পেনের রাজা নিজের গুপ্তধন লুকিয়ে রাখার জন্য কিছু বিশ্বস্ত মানুষকে পাঠিয়েছিলেন। সেই দলের ব্রাউন আর রবিন্স নামের দুজন লোকও ছিল, কিন্তু মাঝরাস্তায় এসে ওই দুজনের মনে লোভ জেগে ওঠে। তারা মঙ্কের ছোট ভাইকে নিজেদের দলে নিয়ে বলে চলো স্পেনের রাজাকে ধোঁকা দিয়ে এই সব সোনাদানা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই। মঙ্কের ভাইও তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর এই গুপ্তধন চিরকালের মতো লুকিয়ে ফেলার জন্য তারা সবাই মিলে এই হাওয়াই দ্বীপে এসে পৌঁছায়। পাইলি ডায়েরিটার কেবল এইটুকুই পড়তে পেরেছিল, তাই গ্যাসপার তাকে বাকি গল্পটা শোনায়। কোনো এক কারণে মঙ্ককে কেউ খুব নির্মম ভাবে পিটিয়েছিল। মার খেয়ে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে সমুদ্রের পাড়ে এসে বেহুশ হয়ে পড়েছিল। ঠিক তখনই সেখান দিয়ে এক বয়স্ক দম্পতি যাচ্ছিলেন। তারা মঙ্ককে ওভাবে পড়ে থাকতে দেখে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। তখন মৃত্যুর আগে মঙ্ক তার এই ডায়েরিটা ওই দম্পতির হাতে তুলে দিয়েছিল। তারা দুজন যখন গল্পটা মিলিয়ে
মিলিয়ে দেখছিল, ঠিক তখনই সেখানে কিমো এসে হাজির হয়। প্রথমে তো তিনি প্রচন্ড রেগে যান আর ধমক দিয়ে বলে, তোমাদের সাহস কি করে হলো এই ডায়েরি হাত দেওয়ার? কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেকে শান্ত করেন। পাইলি তো এটা বুঝতে পারছে না যে একটা ডায়েরি পড়ার জন্য তার দাদু তাদের উপরে এত রেগে গেল কেন। তখন দাদু এমন একটা গোপন সত্য ফাঁস করেন যা শুনে পাইলিও অবাক হয়ে যায়। আসলে এই ডায়েরি আর এর সাথে থাকা একটা সোনার কয়েন তার দাদা দাদিকে স্বয়ং মঙ্কো নিজের হাতে দিয়ে গিয়েছিল। অর্থাৎ মঙ্কোকে যে বয়স্ক দম্পতি বাঁচিয়েছিল তারা আর কেউ নন, পাইলির দাদা দাদি ছিলেন। এরপর কিমো পাইলিকে পুরো দ্বীপটা ঘুরিয়ে দেখানোর সিদ্ধান্ত নেয়। সে পাইলিকে একটা বোটে বসিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায়। বোট থেকে সামনের একটা বিশাল পাহাড়ের দিকে ইশারা করতেই পাইলি বুঝতে পারে যে মঙ্কো তার ডায়েরিতে ঠিক এই পাহাড়টার কথাই লিখেছিল। ঠিক তখনই কিমো নিজের কাছে থাকা সেই পুরনো সোনার কয়েনটা বের করে পাইলিকে দেখায়। কয়েনটা হাত দিয়ে দেখার পর পাইলি আরো একটা বড় ক্লু পেয়ে যায়। এখন তার মনে আর কোনো সন্দেহ নেই যে এই পাহাড়টার ভেতরেই শত শত বছর ধরে সেই বিশাল গুপ্তধন লুকিয়ে রাখা আছে। পাইলি ঠিক করে তাকে যেভাবেই হোক পাহাড়ের উপর গিয়ে চারপাশটা দেখতে হবে। তাই সে পাহাড় চড়তে শুরু করে। নাতনিকে একা ছাড়তে না পেরে কিমো তার পেছনে পেছনে পাহাড়ে উঠতে থাকেন। ঠিক তখনই পা পিছলে কিমো পাহাড় থেকে নিচে পড়ে যায় আর বেশ ভালো একটা চোটও পায়। এদিকে মা আর ছেলে যখন শপিং করে বাড়ি ফিরছিল তখন লিনা ইউভানকে বলে, তোমার দাদু কোনো ট্যাক্স দিতে পারছে না, অবস্থা এতটাই খারাপ যে শেষমেশ হয়তো এই বাড়িটাই বিক্রি করে দিতে হবে। তাই আমি একটা বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি। নিউ ইয়র্কে আমাদের যে বাড়িটা আছে ওটা বিক্রি করে দিয়ে আমরা সবাই এখানে এসে সেটেল হয়ে যাব। কিন্তু ইউভানের এই আইডিয়াটা একদমই পছন্দ হয় না। সে উল্টো রেগে গিয়ে বলে, আমার পড়াশোনা, ক্যারিয়ার সবই তো ওখানে, এভাবে হুট করে সব ছেড়ে ছুড়ে এখানে এসে থাকা কিভাবে সম্ভব? তারা যখন এই নিয়ে কথা বলছিল ঠিক তখনই পাইলি তার মাকে ফোন করে বলে যে দাদু পাহাড় থেকে পড়ে গেছে এবং তাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় কিমোকে হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। লিনো যখন সেখানে পৌঁছায় পাইলিকে আচ্ছা করে ধমক দেয় আর জিজ্ঞেস করে, তুমি দাদুকে ওখানে কেন নিয়ে গিয়েছিলে? এরপর পাইলি যখন বাড়ি ফিরে গ্যাসপারের সাথে কথা বলতে থাকে তখনই হুট করে তার মাথায় একটা আইডিয়া আসে। সে দৌড়ে ইউভানের কাছে যায় আর বলে, আমরা যদি মঙ্ককে ডায়েরিতে লেখা রবিনসন আর ব্রাউনের সেই গুপ্তধনটা খুঁজে বের করতে পারি তবে আমাদের সব সমস্যা এক নিমিষেই শেষ হয়ে যাবে। আমরা দাদুর ট্যাক্সের টাকাও মিটিয়ে দিতে পারবো। কিন্তু ইউভানের এইসব আজব কথায় বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। সে ডিরেক্ট বলে দেয়, গুপ্তধন বলে বাস্তবে কিচ্ছু হয় না, তুই গিয়ে নিজের কাজ করতো। কিন্তু পাইলি সে মনে মনে ঠিক করে নেয় যাই হয়ে যাক না কেন সে ওই গুপ্তধন খুঁজে বের করেই ছাড়বে। তখন তার এই জেদ দেখে গ্যাসপার বলে, ঠিক আছে, কাল সকালে আমরা দুজন একসাথে যাব আর ওই গুপ্তধনটা খুঁজে বের করব। পরদিন সকাল হতেই পাইলি সবার চোখ ফাঁকি দিয়ে ইউভানের ফোনটা চুপচাপ নিয়ে নেয়। এরপর সে আর গ্যাসপার কিমোর পুরনো গাড়িটা স্টার্ট দিয়ে সেই পাহাড়ের দিকে রওনা দেয় যেখানে আগের দিন পাইলি গুপ্তধনের ক্লু পেয়েছিল। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত পাহাড়ের সামনে এসে পৌঁছায়। এদিকে বাড়ি থেকে লিনা ল্যান্ডফোনে কল করে ইউভানকে জিজ্ঞেস করে, আমি কতক্ষণ ধরে তোমার মোবাইলে ট্রাই করছি, তুমি ফোন ধরছো না কেন? মায়ের এই কথা শুনে ইউভানের মনে হয় যে তাহলে পায়েল আমার ফোনটা চুরি করে সেই গুপ্তধন খুঁজতে গেছে। কিন্তু সে তখন এই সত্যটা মায়ের কাছে গোপন করে যায়। অন্যদিকে পাইলি আর গ্যাসপার পাহাড়ের পাহাড়ি পথ ধরে আরো ভেতরের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই সেখানে গ্যাসপারের এক বন্ধু এসে হাজির হয়। আসলে ওই পুরো এলাকাটাই ছিল গ্যাসপারের ওই বন্ধুর। তাই সে তাদের ঘুরতে সুবিধা হবে ভেবে নিজের একটা অফরোড গাড়ি তাদের ব্যবহারের জন্য দিয়ে দেয়। এবার সেই গাড়িতে চড়ে তারা দুজন পাহাড়ের আরো গভীরে পৌঁছে যায়। এদিকে ইউভান যখন তার ফোনের লোকেশন ট্র্যাক করে তখন সে সহজেই ধরে ফেলে যে পাইলি এই মুহূর্তে ঠিক কোথায় আছে। ততক্ষণে পাইলি আর গ্যাসপার পাহাড়ের একদম মেইন স্পটে পৌঁছে গেছে। সেখানে পৌঁছাতে তাদের চোখে পড়ে রবিনসন আর ব্রাউনের তৈরি করা কিছু বিশেষ চিহ্ন। এই চিহ্নগুলো দেখা মাত্রই তাদের মনে আর কোনো সন্দেহ থাকে না যে তারা একদম সঠিক জায়গায় এসেছে। এরপর ডায়েরির ম্যাপ মিলিয়ে তারা পাহাড়ের গুহার ভেতরে ঢোকার প্রস্তুতি নিতে শুরু করে। তবে ভেতরে যাওয়ার আগে তারা তাদের সাথে থাকা সব ভারী আর অদরকারি জিনিসপত্র সেখানেই ফেলে যায়। এদিকে ইউভান হানাকে সাথে নিয়ে পাইলি আর গ্যাসপারকে খুঁজতে খুঁজতে অলরেডি রওনা দিয়ে দিয়েছে। অন্যদিকে গুহার ভেতরে পাইলি আর গ্যাসপার অনেকটাই পথ পেরিয়ে এসেছে। হঠাৎ তাদের সামনে একটা বিশাল বড় গর্ত চলে আসে। ওটার ভেতরে কি আছে তা উকি মেরে দেখতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকা পায়ের নিচের আর চারপাশের পাথর হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে আর তারা দুজন সরাসরি ওই গভীর গর্তের ভেতরে পড়ে যায়। নিচে পড়ার পরই তারা পাশে একটা মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে। ঠিক সেই সময় ইউভান আর হানাও পাহাড়ের ওই জায়গায় এসে পৌঁছায়। সেখানে পাইলিদের ফেলে যাওয়া জিনিসপত্র দেখে তারা এক সেকেন্ডে বুঝে যায় যে দুজনে এই গুহার ভেতরেই ঢুকেছে। এই জন্য ইউভান যখনই ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায় হানা তাকে আটকে দিয়ে বলে যে আমাদের এই গুহার ভেতরে যাওয়া একদম উচিত হবে না। হাওয়াই দ্বীপের মানুষের একটা পুরনো
পুরনো বিশ্বাস আছে যে এই পাহাড়গুলো ভীষণ পবিত্র, তাই মারা যাওয়া মানুষদের সম্মান জানাতে তাদের মৃতদেহ এই পবিত্র গুহার ভেতরে লুকিয়ে রাখা হয়। কিন্তু এই মুহূর্তে ইরফানের কাছে আর কোনো রাস্তা ছিল না। বোনকে বাঁচাতে হলে তাকে ওই গুহার ভেতরেই যেতে হবে। এদিকে গর্তের নিচে আটকে থাকা পাইলি আর গ্যাসপারের নজর যায় সেখানে থাকা একটা সোনার আংটির দিকে, আর এটা দেখেই তারা নিশ্চিত হয়ে যায় যে গুপ্তধনটা এই আশেপাশেই কোথাও আছে। ঠিক তখনই তাদের খুঁজতে খুঁজতে ইরফান আর হানাও গুহার এই অংশে চলে আসে আর দূর থেকে জোরে জোরে নাম ধরে ডাকতে শুরু করে। ভাইয়ের গলা পেয়ে পাইলি আর গ্যাসপারও নিচ থেকে চিৎকার করে বলে, আমরা এখানে নিচে। এরপর যখন তারা নিচ থেকে কুড়িয়ে পাওয়া সোনার আংটিটা উপরের দিকে তুলে দেখায় তখন ইরফান আর হানাও বিশ্বাস করে যে এখানে সত্যি কোনো গুপ্তধন আছে। ঠিক তখনই জানা যায় যে পাইলি ইরফানের যে ফোনটা সাথে এনেছিল ওটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। তার মানে এখন বাইরের দুনিয়ার কারো সাথে যোগাযোগ করা সম্ভব না। এবার ইরফান আর হানা মিলে পাইলি আর গ্যাসপারকে উপরে টেনে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, হঠাৎ উপরের দিকের বড় বড় পাথর আবার কাঁপতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়ে। দেখতে দেখতে ইরফান আর হানাও ব্যালেন্স হারিয়ে ওই একই গর্তের ভেতরে পড়ে। এখন তারা চারজনই ওই রহস্যময় গুহায় পুরোপুরি ফেসে গেছে। ডায়েরির ম্যাপ অনুযায়ী গুপ্তধন যেহেতু এই গুহার আশেপাশেই কোথাও আছে, তাই তাদের মনে হচ্ছিল যদি গুপ্তধনটা খুঁজে পাওয়া যায় তবে হয়তো বাইরে বের হওয়া কোনো না কোনো রাস্তাও পাওয়া যেতে পারে। এই ভেবে চারজন মিলে আগে গুপ্তধন খোঁজার সিদ্ধান্ত নেয়। মঙ্কের ডায়েরিতে একটা বিশেষ মেকানিজমের ছবি আঁকা ছিল। ডায়েরির নির্দেশ অনুযায়ী তাদের প্রথম কাজ ছিল মৃত্যুর মুখ থেকে বেঁচে এগিয়ে যাওয়া। এরপর তারা ভয়ঙ্কর গুহার ভেতরের দিকে ঢোকার প্রস্তুতি নেয়। এদিকে লিনা হাসপাতালে গিয়ে দেখে যে তার বাবা এখন অনেকটাই সুস্থ। তিনি বাকি সবার সাথে দিব্যি হাসি মুখে গল্প করছেন, কিন্তু লিনা যখনই তার কেবিনে ঢোকে তার মুখের ভাব এক সেকেন্ডে বদলে যায়। তিনি লিনার সাথে ঠিকঠাক কথাই বলে না, উল্টো রেগে মেগে মুখ ঘুরিয়ে নেয়। বাবার এরকম ব্যবহারে তো লিনা ভীষণ কষ্টে কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে গুহার ভেতরে চারজন এখনো হামাগুড়ি দিয়ে কোনো মতে সামনে এগোচ্ছিল। কিছুক্ষণ পর অবশেষে পাইলি আর হানা প্রথম ওই সুড়ঙ্গটা পার করে, কিন্তু বাইরে পা রাখতেই তারা সেখানে একটা বিশাল বড় মাকড়সা দেখতে পায়। ওটা দেখে গ্যাসপার পেছন থেকে বলে, ভয় পেও না, এটা দেখে বিষাক্ত মনে হচ্ছে না। কিন্তু তার কথা শেষ হতে না হতে তাদের চোখ যায় ঠিক পাশের আরেকটা মাকড়সার উপর, যেটা ছিল মারাত্মক বিষাক্ত, আর ওটা ঠিক তাদের দিকেই আসছিল। মাকড়সাটা দেখা মাত্রই ইরফান অনেক ঘাবড়ে যায় আর তাড়াহুড়ো করে সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। কিন্তু তার এই তাড়াহুড়ার কারণে গুহার ভেতরের ওই নড়বড়ে ছাদটা আবার ভাঙতে শুরু করে, আর সবচেয়ে বড় বিপর্যয়টা ঘটে এর ঠিক পরেই। তাড়াহুড়ো করার চক্করে গ্যাসপারের পিঠের ব্যাগটা ওই ভেঙে পড়া পাথরের নিচে চাপা পড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো পাইলি মঙ্কের সেই ডায়েরিটা ওই ব্যাগের ভেতরে রেখেছিল। তার মানে এখন ডায়েরিটাও হাতছাড়া হয়ে যায়, আর ডায়েরি ছাড়া ওই গোলকধাঁধা থেকে বাইরে বের হওয়ার রাস্তা কিভাবে খুঁজে পাবে কারো জানা ছিল না। এই পরিস্থিতি দেখে ইরফান প্রচন্ড রেগে পাইলিকে বকতে শুরু করে যে সবই তোমার জন্য হয়েছে। আজ যদি আমরা এখানে আটকে মরে যাই তবে তার জন্য একমাত্র দায়ী তুমি। তখন হানা এসে ইরফানকে শান্ত করার চেষ্টা করে আর বলে, আগে শান্ত হও, ওরা এখনো বাচ্চা, ভুলভ্রান্তি তো ওদের হতেই পারে, তুমি এইভাবে কেন চিল্লাচ্ছ? এদিকে হাসপাতালের বাইরে একটা বেঞ্চে বসে লিনা একা একা কাঁদছিল। তখন তার বাবার এক পুরনো বন্ধু লিনার পাশে এসে বসে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না, কিমো তোমাকে কিন্তু সত্যি ভালোবাসে, কিন্তু নিজের ফিলিংস ঠিক গুছিয়ে প্রকাশ করতে পারে না, তাই তুমি এই নিয়ে আর বেশি ভেবো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে গুহার ভেতরে তারা চারজন মিলে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজছিল। ঠিক তখনই ইরফান পাইলির কাছে আসে আর নিচের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বলে, আমার ওভাবে তোমার উপর চিল্লাপাল্লা করা একদমই উচিত হয়নি, প্লিজ আমাকে মাফ করে দাও। ভাইয়ের মুখে এই কথা শুনে তো পাইলিও আর মন খারাপ করে থাকতে পারে না। দুজনে মিলে হেসে ওঠে এবং তাদের মধ্যকার সব মান অভিমান ভুলে তারা আবার আগের মতো এক হয়ে যায়। অন্যদিকে হাসপাতালের কেবিনের লিনা যখন আবার কিমোর সাথে দেখা করতে আসে তখন কিমো হঠাৎ ভীষণ ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। সে বলে যে তোমার মা মারা যাওয়ার পর তুমি আমাকে একা এভাবে ফেলে রেখে নিউ ইয়র্কে চলে গিয়েছিলে। সেই একা থাকার কষ্ট আর রাগটাই আমার মনের ভেতর জমা হয়েছিল, আর অভিমান থেকে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। বাবার মুখে এই কথা শুনেই তো দুজনের মাঝে সমস্ত ভুল বোঝাবুঝি আর দূরত্ব মিটে যায়। গুহার ভেতরে চারজন যখন আরো কিছুটা এগোয় তখন দেখে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো ফুটন্ত ও দগদগে লাভার একটা নদী পার হওয়া। চারপাশের পরিবেশটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু তাদের কাছে কোনো বিকল্প রাস্তাও ছিল না। যদি এখান থেকে জ্যান্ত ফিরে যেতে হয় তবে এই নদী যে কোনো উপায়েই পার হতে হবে। কিন্তু যখনই তারা ওই ঝুলন্ত ব্রিজটায় একটা লাঠি দিয়ে টেস্ট করতে যায় অমনি পুরো ব্রিজটা মরমর করে ভেঙে সরাসরি ফুটন্ত লাভার মধ্যে তলিয়ে যায়। এই দৃশ্য দেখে চারজনেই ভয়ে আটকে ওঠে।
এখন তারা মাথায় শুধু একটাই চিন্তা করে যে এখান থেকে বাইরে বের হওয়ার আদৌ কি কোনো রাস্তা আছে। ঠিক তখনই তাদের চোখ পড়ে রবিনসন আর ব্রাউনের সাথে আসা সেই চোরদের কঙ্কালের উপর। এক একটা লাশ এক এক জায়গায় ছিটকে পড়েছিল, কিন্তু তাদের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল সেটা কারো মাথায় ঢুকছিল না। এমন সময় হঠাৎ গুহার অন্য প্রান্ত থেকে পাইলি আর গ্যাসপারের আওয়াজ ভেসে আসে। ইভান আর হানা তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে দেখে ওরা দুজন অলরেডি সেই লাভার নদী পার হয়ে ওপারে পৌঁছে গেছে। আসলে ওই লাভার পাশ দিয়ে একটা একদম সরু পথ লুকিয়ে ছিল। যদিও ওই মারাত্মক বিপজ্জনক আর সরু রাস্তা দিয়ে হেঁটে যেতে ইভান আর হানার অনেক ভয় লাগছিল, কিন্তু বাঁচতে হলে ওটাই ছিল একমাত্র ভরসা। তাই অত্যন্ত সাবধানে পা টিপে টিপে এগোতে থাকে। কিন্তু মাঝপথে পৌঁছাতেই হানা ভয়ে একদম জমে যায় এবং প্যানিক করতে শুরু করে। হানার মনোযোগ তখন অন্যদিকে ঘোরাতে ইভান জোরে জোরে একটা গান গাইতে শুরু করে দেয়। ভাইয়ের বুদ্ধি দেখে পাইলি আর গ্যাসপারও ওপার থেকে গলা মেলায়। দেখতে দেখতে সবাই মিলে একসাথে গান গাইতে গাইতে ওপারে পৌঁছে যায়। আর ওপারে পা রাখতেই হানা খুশিতে ইভানকে শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইভানের মাথা ঘুরতে শুরু করে। সে কোনো মতে গ্যাসপারকে নিজের কাছে ডেকে জিজ্ঞেস করে যে তুমি গুহার শুরুতে একটা বিষাক্ত মাকড়সার কথা বলেছিলে না? আসলে ওই সময় সেই মারাত্মক বিষাক্ত মাকড়সাটা ইভানকে কামড়ে দিয়েছিল। ইভানের হাতের ক্ষত দেখে গ্যাসপার বলে যে ভাই, এবার প্রথমে তোমার খুবই জ্বর আসবে, তারপর এই বিষ আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়বে। তোমার হাতটা পুরো গলে যাওয়ার আগেই আমাদের যেভাবেই হোক হাসপাতালে পৌঁছাতে হবে। তবে তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে এই বিষের কথা তারা পাইলি আর হানাকে কিচ্ছু জানাবে না, কারণ ওরা জানলে অনেক আতঙ্কিত হয়ে যাবে। এরপর সবাই মিলে আবার সামনের দিকে এগোতে থাকে আর একটা সুন্দর পুকুরের মতো জায়গায় এসে পৌঁছায়। ওখানকার জলের নিচে ছোট ছোট পাথরগুলো আকাশের তারার মতো ঝিকমিক করছিল। সেখানে পাইলি একটা নতুন ক্লু খুঁজে পায়। যদি তারা এই জলের ভেতর ডুব দিয়ে এগোতে পারে তবে হয়তো বাইরে যাওয়ার কোনো সুড়ঙ্গ মিললেও মিলতে পারে। এটা পরীক্ষা করার জন্য সবার আগে গ্যাসপার জলের ভেতরে ডুব দেয়। কিছুক্ষণ পর সে মাথা তুলে আনন্দের সাথে জানায় পানির তলা থেকে সে সূর্যের আলো দেখতে পেয়েছে। এই কথা শুনে গ্যাসপার আর হানা দেরি না করে পানির ভেতর দিয়ে সাঁতরে ওপারে চলে যায়। এরপর ইভান আর পাইলিও কোনো ঝগড়াঝাটি না করে একে অপরের হাত ধরে খুব শান্তভাবে সাঁতরে ওপারে পৌঁছায়। ওপারে গিয়ে চারপাশটা দেখা মাত্র তাদের মনে পড়ে যায় যে মঙ্কের ডায়েরিতে ঠিক এই জায়গাটারই ছবি আঁকা ছিল। তখন আবার সূর্যের আলো দেখে সবার মনে আশা জাগে যে বাইরে যাওয়ার আসল দরজাটা তাহলে এই দিকেই কোথাও আছে। কিন্তু এরপর তারা আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও কোনো রাস্তা দেখতে পায় না। এবার তাদের সামনে একটাই উপায় খোলা আছে, পানির ভেতরে আবার ঝাঁপ দেওয়া। এরপর তারা উপায় না পেয়ে ফোন করে কাউকে ডাকার কথাও ভাবে, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। এর মধ্যে হানা ইভানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইভান তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? ইভান তখন বিষের যন্ত্রণা লুকিয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছি। ওই সময় আবার পাইলি আর গ্যাসপার পাশে একটা পুরনো দড়ির মই দেখতে পায়। তখন মই বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে সেখানে একটা পুরনো কঙ্কাল দেখতে পায়। এই কঙ্কালগুলো দেখে তারা গভীর চিন্তায় পড়ে যায় যে এই গোপন জায়গায় এত মানুষের লাশ কেন পড়ে আছে। তখন ভাবতে ভাবতে তাদের মনে হয় আসলে রবিনসন আর ব্রাউন ছিল চরম লোভী। তারা হয়তো চুরি করা সোনা বাকি সঙ্গীদের সাথে ভাগ করতে চায়নি, তাই রাজাকে ধোঁকা দেওয়ার পর তারা নিজেদের দলের সবাইকে একে একে মেরে ফেলেছিল। কিন্তু মঙ্ক যেহেতু শুরুতেই বলে দিয়েছিল যে তার কোনো সোনা দানা লাগবে না, তাই হয়তো তারা মঙ্ককে তখনও মারেনি। এরপর তারা দুজনে যখন ওখান থেকে উপরে ওঠার চেষ্টা করছিল তখন তারা দেখে যে ডায়েরির স্কেচ অনুযায়ী সেখানে পাথর ভর্তি 3টে ব্যাগ ঝুলে থাকার কথা ছিল, কিন্তু বাস্তবে সেখানে মাত্র 2টো ব্যাগ ছিল। এর মানে এটা পরিষ্কার যে কেউ একজন চালাকি করে তৃতীয় ব্যাগটি কেটে সরিয়ে দিয়েছে। এবার তাদের কাছে ধাঁধাটার সমাধান চলে আসে। এই গোপন দরজাটা খুলতে হলে 3টে ব্যাগেরই ওজনের ব্যালেন্স ঠিক রাখা জরুরি। তাই যেখানে 3 নম্বর ব্যাগটা থাকার কথা ছিল সেখানে ইভান আর গ্যাসপার গিয়ে দেওয়াল থেকে ঝুলে থাকা মোটা দড়িটা ধরে গায়ের জোরে টানতে শুরু করে। এরপর যখন 3টা ব্যাগ একদম সমান্তরালে চলে আসে তখনই একটা গোপন দরজা খুলে যায়। দরজাটা দেখেই তো সবাই অনেক খুশি হয়ে যায়, তাই দ্রুত ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সেখানে গিয়ে তো তাদের চোখ পুরো কপালে উঠে যায়, কারণ ওখানে তাদের কল্পনার চেয়েও বেশি সোনা, হিরে, জহরত পড়েছিল। চারপাশটা পুরো সোনায় সোনায় ঝলমল করছিল। অন্যদিকে হাসপাতালের বাইরে বসে লিনা অনবরত ইভানের ফোনে ট্রাই করে যাচ্ছিল, কিন্তু বারবারই নট রিচেবল দেখাচ্ছিল। এরপর সে যখন কল লোকেশন চেক করে তখন জানতে পারে যে তারা কুয়ালা রাস্টামের একটা নিষিদ্ধ পাহাড়ি এলাকায় রয়েছে। এই জায়গার নাম শোনা মাত্রই কিমো বুঝতে পারে যে বাচ্চারা সেই হারিয়ে যাওয়া গুপ্তধনের খোঁজেই ওখানে গেছে। এদিকে গুহার ভেতরে 4 জনে মিলে আনন্দের চোটে যত সম্ভব সোনা নিজেদের ব্যাগে ভরতে শুরু করে। সোনা নেওয়ার পর তারা সবাই মিলে সেই গুপ্তধনের স্তূপের সামনে দাঁড়িয়ে ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটা গ্রুপ সেলফি তোলে। কিন্তু ছবিটা তোলার পর যখন তারা ওটা দেখছিল তখন ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত জিনিস তাদের চোখে পড়ে। এরপর ভালো করে জুম করে দেখে যে ঠিক
ঠিক পেছনের একটি বেদির উপর সাজানো গোছানো অবস্থায় একটা কঙ্কাল রাখা আছে। কঙ্কালটা দেখা মাত্রই হানার পুরনো আদিবাসী বিশ্বাসের কথা মনে পড়ে যায়। হাওয়াই দ্বীপের আদিম মানুষেরা তাদের পূর্বপুরুষদের সম্মান জানানোর জন্য তাদের দেহ এই পবিত্র গুহার গোপন কক্ষে লুকিয়ে রাখত। অর্থাৎ এটা আসলে কোনো সাধারণ গুপ্তধনের গুহা না, এটি আসলে একটা পবিত্র সমাধি ক্ষেত্র। এই জায়গায় রাখা প্রতিটা জিনিস এখনকার মৃত মানুষদের সম্পদ, আমাদের এখান থেকে কিছু নেওয়া উচিত না। এই কথা বলে হানা তার ব্যাগ থেকে সমস্ত সোনা বের করে আবার যেখানে ছিল সেখানে গুছিয়ে রেখে দেয়। হানার এই সততা দেখে পাইলি বুঝতে পারে যে রবিনসন, ব্রাউন আর তাদের দলের লোকেরা আসলে জানতোই না যে এটি কোনো গুপ্তধন নয়, এটি একটি পবিত্র সমাধি। তারা লোভে অন্ধ হয়ে এখানে এসে এই আত্মাদের মুখে পড়ে নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে। এমনকি কিমো দাদুও একসময় এই জায়গায় এসেছিলেন, কিন্তু তিনিও পুরো সত্যটা জানতেন বলেই এই সোনার কথা পুরো দুনিয়ার কাছ থেকে গোপন রেখেছে। এমনকি সেই পাথর ভর্তি 3টি ব্যাগের মধ্যে যে ব্যাগটা কাটা ছিল ওটা আর কেউ নয়, স্বয়ং কিমো দাদুই কেটেছিল। দাদু চাননি যে লোভের বশে অন্য কোনো মানুষ এই পবিত্র জায়গায় আর গুপ্তধনের খোঁজ পাক। পুরো রহস্যটা বুঝতে পারার পর পাইলি তার সাথে রাখা সমস্ত সোনাদানা সেখানে রেখে দেয়। তার দেখা দেখি গ্যাসপারও নিজের ব্যাগের সমস্ত সোনা ফেরত রেখে দেয়, কিন্তু ইউভান তখনও নিজের জেদ ধরে বসেছিল। সে কোনো মতেই নিজের সোনা ফেরত দিতে রাজি হয় না, উল্টো রেগে গিয়ে বলে, আমি এইসব ভূত প্রেতের গল্পে বিন্দুমাত্র বিশ্বাস করি না। এদিকে হাসপাতালে কিমো লিনাকে বলে, আমাদের বাচ্চাদের বাঁচাতে যেতে হবে, ওরা গুপ্তধনের খোঁজে ওই অভিশপ্ত পাহাড়ে গেছে, কিন্তু ওই জায়গায় পবিত্র আত্মারা আছে। ওদিকে ঠিক তখনই গুহার ভেতরে বিকট একটা আওয়াজ গুমড়ে ওঠে। দেখতে দেখতে চারপাশের দেওয়ালে নীল রঙের আগুন জ্বলে ওঠে আর পুরো গুহাটা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। এমন অবস্থা দেখে ওরা 4 জন তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল যত দ্রুত সম্ভব এখান থেকে বাইরে বের হতে হবে, তাই তারা সবাই মিলে সেই ঝর্ণার দিকে দৌড় দেয়। কিন্তু আচমকা পাইলির একটা কথা মনে পড়ে যায়। সে দৌড়ে আবার গুহার ভেতরে ফিরে যায় আর ঝুলন্ত পাথরের ব্যাগটার দড়ি কেটে সেই রহস্যময় গোপন দরজাটা চিরকালের জন্য লক করে দেয়। পাইলি আসলে চায়নি যে এই গুপ্তধন আর কখনো কোনো মানুষের হাতে পড়ুক। এরই মধ্যে হানা সবাইকে সতর্ক করে চেঁচিয়ে বলে, আমি টের পাচ্ছি পবিত্র আত্মারা আমাদের দিকে এগিয়ে আসছে। যাই হয়ে যাক না কেন, কেউ ভুলেও ওদের মুখের দিকে তাকাবে না। যদি কেউ ভুল করেও আমরা ওদের দেখে ফেলি তবে আমাদের মৃত্যু নিশ্চিত। হানার কথা শুনে সবাই একদম সাবধান হয়ে যায়। সবার আগে গ্যাসপার আর হানা একটা গাছের ঝুলন্ত শিকড় ধরে বেয়ে বেয়ে নিচে নেমে যায়। তাদের পেছনে পেছনে পাইলি আর ইউভানও নামতে শুরু করে, কিন্তু ইউভানের শরীরে ততক্ষণে বিষ পুরোপুরি ছড়িয়ে পড়েছিল। বিষের চোটে সে হঠাৎ জ্ঞান হারিয়ে সরাসরি উপর থেকে পানির মধ্যে পড়ে যায়। ইউভানকে তলিয়ে যেতে দেখে গ্যাসপার এক মুহূর্ত না ভেবে পাইলিকে টেনে ধরে পাহাড়ের দিকে পাঠিয়ে দেয়। আর ডুবতে থাকা ইউভানকে বাঁচানোর জন্য হানা নিজের জীবনের তোয়াক্কা না করে পানিতে ঝাঁপ দেয় এবং তাকে শক্ত করে ধরে পাহাড়ে তুলে নিয়ে আসে। পাহাড়ে তোলার পর সবাই যখন দেখে যে ইউভান এখনো বেঁচে আছে তখন সবাই যেন প্রাণ ফিরে পায়। কিন্তু ঠিক তখনই পাইলি আর হানা দেখে বুঝে যায় যে ইউভানকে বিষাক্ত মাকড়সা কামড়েছিল। ঠিক সেই মুহূর্তে আবার এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। এর মানে পরিষ্কার, পাহাড়ের সেই পবিত্র আত্মারা এখন তাদের একদম কাছে চলে এসেছে। তাই আর কোনো উপায় না দেখে 4 জন যে যেদিকে পারে নিজেদের যান বাঁচাতে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে জঙ্গল ঘেরা পাহাড়ে সন্ধ্যা নেমে আসে। অন্যদিকে কিমো তো হাত জোর করে সৃষ্টিকর্তার কাছে অনবরত প্রার্থনা করছিল, আমার বাচ্চাদের রক্ষা করো, ওদের কোনো ক্ষতি হতে দিও না। ঠিক সেই সময় জঙ্গলের ওপারে লিনাও বাচ্চাদের খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সেই পবিত্র আত্মারাও তাদের ঘিরে ফেলেছে। লিনা আর বাচ্চারা বুঝতে পারে যে যদি বাঁচতে যায় তবে এক্ষুনি কোথাও লুকাতে হবে। তাই সামনে একটা পুরনো কাঠের কেবিন দেখতে পেয়ে তারা সেটার ভিতরে ঢুকে দরজাটা লক করে দেয়। পাইনি তখন বুঝতে পারে যে ওই পবিত্র আত্মারা কেন তাদের পিছু ছাড়ছে না। আসলে ইউভান তার ব্যাগে সোনা লুকিয়ে নিয়ে চলে এসেছিল। তাই পাইলি আর এক মুহূর্ত দেরি না করে ইউভানের ব্যাগ থেকে সমস্ত সোনা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই সেই পবিত্র আত্মারা কেবিনের একদম চারপাশে এসে হাজির হয়। তারা যখন কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, ঘরের ভেতরে সবাই নিজেদের চোখ শক্ত করে বন্ধ করে বসে পড়ে, কারণ তারা জানতো পবিত্র আত্মার দিকে তাকালেই নির্ঘাত মৃত্যু। এমন সময় একটা আত্মা এসে ঠিক তাদের সামনে দাঁড়ায় আর লিনা তখন অজান্তেই চোখ খুলে সেই আত্মার মুখের দিকে তাকিয়ে ফেলে আর বুঝতে পারে যে এই আত্মা আর কেউ নয়, স্বয়ং তার স্বামী, যে বহু বছর আগে যুদ্ধে মারা গিয়েছিল। ইউভান আর পাইলির বাবাও আজ একটা পবিত্র আত্মা হয়ে নিজের সন্তানদের রক্ষা করতে সেখানে হাজির হয়েছিলেন। নিজের পরিবারকে বিপদমুক্ত হতে দেখে তাদের বাবার আত্মা যেমন খুশি হয়, তেমনি বাবাকে চোখের সামনে দেখতে পেয়ে ইউভান পাইলিও অনেক খুশি হয়ে যায়। এরপরেই তো তার বাবার আত্মা শেষবারের মতো সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর তার সাথে তখন পবিত্র আত্মারাও ইউভানের ফেলে দেওয়া সোনাগুলো সাথে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। পাইলির মন চাচ্ছিল শেষবারের মতো
তার বাবাকে প্রাণ ভরে দেখে নিতে, তাই সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সব আত্মারা সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে চিরতরে হাওয়া হয়ে যায়। সবকিছু শান্ত হওয়ার পর কিমো সবাইকে বলে যে তোমরা শুধু এই কারণেই প্রাণে বেঁচে ফিরে আসতে পেরেছো, কারণ ওই পবিত্র আত্মাটা তোমাদের নিজের বাবা ছিলেন। তার জায়গায় যদি অন্য কোনো আত্মা হতো আর তোমরা তার দিকে তাকাতে, তবে তোমরা কেউই বেঁচে ফিরতে পারতে না। এদিকে ইউভান আর হানাও এই বিপদের সময় একসঙ্গে থাকতে থাকতে একে অপরকে মনে মনে পছন্দ করতে শুরু করে। এরপর কিমো সবাইকে পুরো গল্পটা বিস্তারিত বলতে শুরু করে। রবিনসন আর ব্রাউন সোনার লোভে অন্ত হয়ে তাদের সাথে আসা সব সঙ্গীকে এক এক করে খুন করেছিল, এমনকি তারা মঙ্ককেও মেরে ফেলার ছক কষেছিল। কিন্তু তার আগেই সোনা ভাগাভাগি করা নিয়ে রবিনসন আর ব্রাউনের মধ্যে মারামারি লেগে যায়, আর লড়াই করতে করতে সেখানে থাকা পবিত্র আত্মাদের কঙ্কালগুলো মাটিতে ফেলে দেয়। আর কঙ্কালের অপমান হওয়া মাত্রই পবিত্র আত্মারা সেখানে আবির্ভূত হয়। সেই সুযোগে মঙ্ক কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে গুহা থেকে পালাতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে সেই মঙ্কই দাদুর দাদা দাদির সাথে দেখা করে এই রহস্যময় ডায়েরিটা তাদের দিয়েছিল। গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় পাইলি আর ইউফোন কিমোর সাথে বসে তাদের ছোটবেলার একটা পুরনো ভিডিও দেখছে, যেখানে তারা তাদের বাবার সাথে খেলছিল। তখন লিনা সবাইকে বলে যে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই বাড়ির সমস্ত ট্যাক্স মিটিয়ে দেব, আর এখন থেকে আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকবো। মায়ের এই সিদ্ধান্ত শুনে পাইলি আর ইউফান অনেক খুশি হয়ে যায়। এরপর পাইলি, ইউফান, লিনা আর কিমো সবাই মিলে একটা সুখী ও সুন্দর পরিবারের মতো হাসি মুখে হাওয়া দ্বীপে বসবাস করতে শুরু করে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই সুন্দর গল্পটি।